নমিনেশন র্যালিতে সুকান্ত মজুমদার, তারকেশ্বর, চন্দননগর, সিঙ্গুর এবং হরিপালের প্রার্থীদের নিয়ে নমিনেশন জমা সুবিশাল র্যালি করে বিজেপি। মানকুণ্ড সার্কাস মাঠ থেকে শুরু করে বড়বাজারে গিয়ে শেষ হয় র্যালি। বড়বাজার সভায় যোগদান সুকান্ত মজুমদার। মনে রাখবেন 24-এর লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের থেকে 91টি বিধানসভায় এগিয়ে আছে। 91টি বিধানসভাতে আমরা এগিয়ে আছি। আর আমরা 80খানা এমন সিট আছে, 91 বাদ দিয়ে বলছি, কিন্তু 80টা এমন সিট আছে যাতে আমরা পিছিয়ে আছি। 24-এ 74 ভোট, সব থেকে লোয়েস্ট হচ্ছে 74 ভোট, যেখান থেকে তরুণজ্যোতি তিওয়ারি দাঁড়িয়েছে। 74 ভোটে ওটা আমরা পিছিয়ে আছি। আর সর্বোচ্চ হচ্ছে 3000। তাহলে 74 থেকে 3000 কত ভোট বাড়াতে হবে? 3000-এর ভোট আমাদেরকে জিততে গেলে, 3000 ভোটে যেখানে পিছিয়ে আছেন সেখানে জিততে গেলে আপনার 1500 ভোট দরকার, 1501 ভোট দরকার, তাই কি না? আর এসআইআর কত কাটা গেছে? আজকে সকালের হিসেব বলছে সব মিলিয়ে 91 লক্ষ নাম পুরো সাফ হয়ে গেছে। মৃত ভোটার 24 লক্ষ। তাদের হয়ে মুখ্যমন্ত্রীর ভাইরা ছাপ্পা মারতো, ইন্দ্রনীল সেনের লোকেরা ছাপ্পা মারতো। এবার ছাপ্পা হবে না, এবার জনগণের ধাপ্পা হবে। আর সেই ধাপ্পা তৃণমূল কংগ্রেস পাবে, তৃণমূল কংগ্রেস সেই ধাপ্পা খাবে। এখন তো নির্বাচন কমিশন এসআইআর করছে, আর 23 তারিখ আর 29 তারিখ 2 দিন বাংলার মানুষ এসআইআর করবে। এই এসআইআর যেমন মৃত ভোটারের নাম বাদ চলে গেছে, বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের নাম বাদ চলে গেছে, জামাতের লোকেদের বাদ চলে গেছে। 23 আর 29 তারিখে জামাতের বন্ধু তৃণমূল কংগ্রেসের নাম বাংলার জনতা কেটে বাদ দিয়ে দেবে। আসল এসআইআর সেই দুদিন হবে, 23 তারিখ আর 29 তারিখে। মুখ্যমন্ত্রীর মাথা খারাপ। 400-র বেশি অফিসারদেরকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, নির্বাচন কমিশন চেঞ্জ করে দিয়েছে। দিদিমণি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, কখনো অমিত শাহকে ধমকি দিচ্ছে, কখনো মোদিজিকে ধমকি দিচ্ছে, আর বলছে এবার জিতে আমি দিল্লি দখল করতে যাব। বলে হেলে ধরতে পারে না, কেউটে ধরতে যাবে। পুকুরেই সাঁতার কাটা শেখেনি এখনো, বলে আমি সমুদ্রে যাব, ইংলিশ চ্যানেল পার হব। দিদি হবে না, ওখানে মোদি বসে আছে। মোদি ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে যাকে বলা হচ্ছে। আমরা বলছি না, তাবর তাবর দেশের লোকেরা বলছে। তারা বলছে যে বিশ্বে যখন যুদ্ধ চলছে, ভাবুন ভারতের প্রতি তাদের কত যে তাদের সম্মান। সেই সম্মান তারা কি বলছে, যে এই যে ইউক্রেন যুদ্ধ চলছে, অমুক যুদ্ধ চলছে, বলছে পৃথিবীতে যদি কেউ বন্ধ করতে পারে একজন মানুষ, তার নাম হচ্ছে আপনার আমার নেতা নরেন্দ্র মোদী। আমরা সেই নরেন্দ্র মোদীর ভক্ত, আমরা সেই নরেন্দ্র মোদীর আশীর্বাদ নিয়ে থাকি। আমাদের এখানে যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব করেন, আমরা চন্দননগর বিধানসভায় আছি, তাদের স্পষ্ট করে জিজ্ঞেস করতে ইচ্ছে করে আমার, যে এই চন্দননগরে কি মানুষের অভাব আছে, যে তৃণমূল কংগ্রেসকে কলকাতা থেকে লোক নিয়ে এসে ইন্দ্রনীল বাবুকে বছরের পর বছর এখানে দাঁড় করাতে হচ্ছে। আমাদের ঘরের ছেলে প্রার্থী, পদ্মফুলের প্রার্থী, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। কতদিন আর কলকাতার লোকের পরাধীনতা স্বীকার করবেন? কলকাতার লোকের কাছে পরাধীন হয়ে থাকবেন না, নিজের পায়ে দাঁড়ান, নিজের ঘরের ছেলেকে বিধায়ক করুন, তবেই আপনারা শান্তি পাবেন, তবেই আপনাদের সম্মান পাবেন। আজকে আমাদের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী মায়ের পুজো, সেই জগদ্ধাত্রী মায়ের পুজোকে এখানকার এমএলএ ইন্দ্রনীল বাবু তিনি অপমান করেছেন, অসম্মান করেছেন। এখানে তোলাবাজি থেকে শুরু করে, গন্ডগোল থেকে শুরু করে আর কিচ্ছু বাকি নেই এমন কিছু হতে। দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে গোটা রাজ্যটা। 26,000 লোকের চাকরি চলে গেছে। ওদিকে বেচারাম তার কম্পিটিশন লাগিয়েছে নামকে জাস্টিফাই করার জন্য। তার বাবা মা নাম দিয়েছিল বেচারাম, যা পারবি সব বেচে দে, যা পারছে সব বেচে দেওয়ার জন্য দৌড়। সেখানে আমরা ডাক্তার বাবুকে, অরূপ বাবুকে, ডাক্তার, তিনি অর্থোপেডিক সার্জন, এমবিবিএস, এমডি, তাকে আমরা প্রার্থী করছি। আমাদের তারকেশ্বরে তরুণ নেতা, তরুণ
তুর্কি সাংবাদিক সন্তু পান, তাকে আমরা প্রার্থী করেছি। আমাদের হরিপালে মধুমিতা দি, যিনি আমাদের পার্টির অনেক পুরনো লড়াকু, তাকে আমরা প্রার্থী করেছি। ভারতীয় জনতা পার্টি চুচুড়োতে সুবীর নাগকে প্রার্থী করেছে, সমাজকে প্রার্থী করেছে। আদিসপ্তক গ্রামে আমরা প্রত্যেকটি জায়গায় লড়াকু লোকেদেরকে সামনে এনেছি। উদ্দেশ্য একটাই, বাংলাকে আমরা সোনার বাংলা বানাতে চাই। এই বাংলাকে সোনার বাংলা আমরা মোদিজির নেতৃত্বে বানাবো, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, কেউ আটকাতে পারবে না। তৃণমূল কংগ্রেসের ভরসা হচ্ছে এখন পুলিশ। পুলিশ ছাড়া তৃণমূল কংগ্রেসের সাথে কেউ নেই, জনতা নেই, জনতা জনার্দন নেই। পুলিশকে সামনে এগিয়ে দিচ্ছে। পুলিশকেও বলবো আপনারা নিরপেক্ষ থাকুন, কারণ তৃণমূলের হয়ে যতই দালালি করুন বেতন বাড়বে না। বিজেপি সরকার এলে সপ্তম বেতন কমিশন হবে, তখন আপনার বেতনটা বাড়বে। ট্রাকের কাছে হাত পাততে হবে না, গাড়ির কাছে হাত পাততে হবে না রাস্তাঘাটে। কিন্তু এখানে যা ভোট হচ্ছে মনে হচ্ছে যুদ্ধ চলছে। দেখুন, এসআর তো সব রাজ্যে হচ্ছে, 5 রাজ্যে এসআর হচ্ছে। কমসে কম ভোট সামনে যাদের আছে, হচ্ছে তো অনেক বেশি, 11 রাজ্যে, কিন্তু 5 রাজ্যে সামনে ভোট আছে। তার মধ্যে 2টি রাজ্য এমন, যে 2টি রাজ্য বিজেপি বিরোধী সরকার আছে, তামিলনাড়ু, কেরালা, এবং তারা কট্টর বিজেপি বিরোধী। তামিলনাড়ুতে ডিএমকে কট্টর বিজেপি বিরোধী, কেরালামে সিপিএম আছে, তারা কট্টর বিজেপি বিরোধী। কিন্তু তাদের এই মেশিনারি এই সেম এসআইআর করছে, সেম নিয়মে, কোনো সমস্যা নেই। যত সমস্যা আপনার এখানে আমাদের খেপি পিসির কাছে, এই জন্য সব ওনার জন্য সমস্যা হচ্ছে। সাজোয়া গাড়ি এসছে, ওনারা অভিযোগ করছে যে এখানে তো বিয়ে হচ্ছে, যেন মনে হচ্ছে যেন যুদ্ধ চলছে। দেখুন, ভারতবর্ষের কোনো জায়গায় আপনি বিধানসভা ভোটে শুনেছেন যে সেন্ট্রাল বাহিনীর বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা হয়? গতবার শীতলকুচিতে হয়েছিল, গুলি চলেছিল, অনভিপ্রেত ঘটনা ঘটেছিল, কয়েকজনের মৃত্যু ঘটেছিল। এই মৃত্যু তো কেউ চায় না, আমরাও চাই না, তৃণমূলও নিশ্চয়ই চায় না। সেই সময় অবশ্য তৃণমূল চাইছিল, এখনো মুখ্যমন্ত্রী চাইছেন যে 2-4 জন সংখ্যালঘু ভাইরা মারা যাক, তাহলে পরে ওনার ভোট ব্যাংকটা সলিড হবে। উনি সেই চেষ্টাই করছেন, উস্কানি দিচ্ছেন। মহিলাদেরকে বলছেন বাটি ঘটি নিয়ে সেন্ট্রাল বাহিনীকে ঘিরে যাবে। সেন্ট্রাল বাহিনী তো গুলি চালাতে পারবে না, তাদেরকে তো কমসে কম সাজোয়া গাড়িতে বসে থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। আমরা আজকে সবাই মুখ্যমন্ত্রী বলছেন বালুকে ফাঁসানো হয়েছিল, ওর মতো ভালো কাজ কেউ করেনি। হ্যাঁ, সেটা আমরা দেখতেই পাচ্ছি। ট্রাকে ভরে ভরে ভালো কাজ উনি সাপ্লাই করতেন বাংলাদেশে, সবাই জানে বালু কি করেছে। মুখ্যমন্ত্রীকে বলুন না, বালুর মেয়ের অ্যাকাউন্টে কত কোটি পাওয়া গেছিল, 1 কোটির উপরে টাকা পাওয়া গেছিল। সোর্স অফ ইনকাম কি? টিউশনি করানো। আমি তো স্কুলে পড়িয়েছি, কলেজে পড়িয়েছি, ইউনিভার্সিটিতে পড়িয়েছি, দেখুন এইরকম টিউশনি কোনো করতে পারিনি যে 1 কোটি টাকা রোজগার করতে পারবো। আর সে বেটা কি এমন পণ্ডিত যে রোজগার করে, টিউশনি পড়িয়ে রোজগার করে 1 কোটি টাকার মালিক হয়ে গেছে? মুখ্যমন্ত্রীকে বলুন না যুক্তি দিয়ে বোঝাতে। আজকের মঞ্চ থেকে দাঁড়িয়ে সিঙ্গুর প্রসঙ্গে আবার সিঙ্গুরে টাটাকে ফিরিয়ে আনার সিঙ্গুরে আমরা শিল্প স্থাপন করবই, সিঙ্গুরে আমরা টাটাকেও ফেরত আনবো। টাটা পশ্চিমবঙ্গে আবার ফেরত আসবে, আপনারা নিশ্চিন্ত থাকুন। বিজেপি সরকার বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমি আসতাম, অভিষেক ব্যবসা করতো, সৎভাবে ব্যবসা করতে দিচ্ছে না। আপত্তি কি আছে সৎভাবে ব্যবসা করলে? সৎভাবে ব্যবসা করলে কারো কোনো আপত্তি নেই। সমস্যা হচ্ছে মাঝে মাঝে ওই টাকাগুলো আসছে যখন ব্যবসায়, দেখা যাচ্ছে তাতে কয়লার একটু দাগ লাগানো আছে, কালো রঙের টাকা আসছে, ওটা হচ্ছে সমস্যা। সৎভাবে ব্যবসা করতে বলুন না, কে মানা করেছে? ভারতবর্ষে তো কত লোক সৎভাবে ব্যবসা করে। বলছেন সবাইকে ফাঁসানো হয়েছে, তাই তিনি আঁকতেন। ওনার আঁকা ছবি আর কেউ কিনছে না কেন? সুদীপ্ত সেনী কি একমাত্র আঁকা বুঝতে পারেন এরকম পণ্ডিত ব্যক্তি? আর পণ্ডিত ব্যক্তি কি ভারতবর্ষে নেই যিনি মুখ্যমন্ত্রীর ছবি আঁকা দেখে কোটি কোটি টাকা দিয়ে ছবি কিনবেন? মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে কি বোকা মনে করেন নাকি? আমি আসতেই আপনাদের এই চন্দননগরে দেখলাম লেখা আছে 80 টাকার হাওয়াই চটি, 300 টাকার সাদা শাড়ি। তৃণমূলের নেতাদেরকে বলবেন তো, আমি 300 টাকা দেবো, ওই ডিজাইন করা সাদা শাড়ি কোথায় 300 টাকায় পাওয়া যায় ভারতবর্ষে? মুখ্যমন্ত্রী যে শাড়িটা পরেন সেই ডিজাইন করা, উনি তো ডিজাইন করা শাড়ি পরেন, নিজেই বলেছেন আমি ডিজাইন করি। তো ডিজাইনার শাড়ি 300 টাকায় কোথায় পাওয়া যায় একটু বলবেন, আমিও 2-4 পিস কিনে নিয়ে যাবো। যে ব্যবস্থা নির্বাচন কমিশন এখনো পর্যন্ত, আপনাদের কাছ থেকে শুনছি যে 91 লক্ষ বাদ চলে গেছে। এই বিষয়ে যা বলার সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশন বলবে। দেখুন, দেশের জন্য এসআইআর এর সুবিধা হবে, আমি এটুকু জানি। বিজেপির সুবিধা হবে কি না হবে সেটা সেকেন্ডারি বিষয়, গৌণ বিষয়।
ভারতের নাগরিকরা ভোটার তালিকায় থাকবে, ভারতের নাগরিক যারা নন তারা ভোটার তালিকায় থাকবে না। আমাদের দাবি স্পষ্ট, যদি এর মধ্যেও কেউ বাদ গিয়ে থাকে, যারা ট্রাইব্যুনালে গেছেন তাদের মধ্যেও যারা ভারতের নাগরিক, তাদের নামও ভবিষ্যতে আসবে। বলছি দাদা, মুর্শিদাবাদে 4 লক্ষ এবং মালদাতে 3 লক্ষ এবং 24 পরগনা মিলিয়ে 5 লক্ষের উপর নাম বাদ গেছে, কি বলবেন বিষয়টা? টোটাল যে 91 লক্ষ বাদ দেখুন, গেছে। এই বিষয়ে যা বলার নির্বাচন কমিশন বলবে, কারণ এসআইআর এর ডেটা তো আর আমাদের কাছে নেই, তাদের কাছে আছে। তবে যেহেতু আমি ওই এলাকাগুলোকে অনেকদিন আগে থেকে জানি, যখন বর্ডারে ফেন্সিং ছিল না, তখন প্রচুর মানুষ বাংলাদেশ থেকে এপারে এসেছেন, এসে এই পারে তারা সেটেল হয়েছেন। এমনকি গর্ভবতী মহিলারা মুর্শিদাবাদে, যেহেতু বাংলাদেশের হেলথ ফেসিলিটি অত ভালো ছিল না সে সময়, বর্ডার পেরিয়ে আমাদের হসপিটালে তাদের প্রসব করাতে আসতেন। তারপর স্বাভাবিকভাবে তারা বার্থ সার্টিফিকেট পেয়ে যেতেন, অথচ তার মা বাবার নাম নেই। এরকম বহু ঘটনা আমরা মুর্শিদাবাদের চোখের সামনে দেখেছি, মালদাতেও দেখেছি। বর্ডার যেহেতু ক্রস ছিল, আমি আমার নিজের জেলায় দেখেছি, আমার বাড়ির কাছের মার্কেটে বাংলাদেশের লোক লুঙ্গি পরে নিচে স্পোর্টস শু, তখন ভারতবর্ষের স্পোর্টস শু পাওয়া যেত না, আমি সেই সময়কার কথা বলছি, ঘুরে বেড়াচ্ছে। বর্ডার ক্রস ছিল, আমি যখন স্কুলে পড়তাম তখনকার ঘটনা বলছি। তো এই অভিজ্ঞতাগুলো আমাদের আছে, সেজন্য আমরা জানি এটা অস্বাভাবিক কিছু সংখ্যা না। 22 লক্ষ সেই সময় বাদ গেছিল লাস্ট যখন এসআইআর হয়েছে। এখন 80,000 বুথ আমাদের, প্রতি বুথে ঘরে ধরলে 100 সামথিং করে বাদ গেছে। তো মৃত ভোটার আছে এর মধ্যে, শিফটেড ভোটার আছে, আর বাদবাকি আছে তারা হচ্ছে খুব কম সংখ্যায় আছে যারা নাগরিক নয়, বেশিরভাগটা হচ্ছে মৃত ভোটার, শিফটেড ভোটার। এটা নির্বাচন কমিশন বলতে পারবে, আমরা বলতে পারবো না। শেষের দিকে নাম উঠছে তারাও নাকি ভোট দিতে পারবে না বলছে। দেখুন, এটা এই বিষয়ে নির্বাচন কমিশনই স্পষ্ট করতে পারবে, আমাদের কাছে এর বিষয়ে বলছি দাদা, রাহুলের মৃত্যুতে টালিগঞ্জে যে আজকে কলাকুশলীরা আজকে থেকে ধর্মঘটে গেছে, কাজ না করে তারা রাহুলের যে মৃত্যু, সেই মৃত্যু দেখুন, সরব হয়েছে। রাহুলের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। প্রতিভাবান শিল্পী, এত প্রতিভাবান শিল্পী, আমি তার নিজে সিনেমা দেখেছি, চিরদিনই তুমি যে আমার, খুব বিখ্যাত সিনেমা, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এবং সেই এত প্রতিভাবান একজন শিল্পী যদি আদর্শগতভাবে তিনি ভিন্ন দিকে অবস্থান করতেন, সেটা তো তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা মনে করি তার তদন্ত হওয়া উচিত। বিশেষ করে এর যে প্রজেক্টে উনি কাজ করতে গেছিলেন, তার যে মানে ওদের কি বলে, যিনি টাকা ঢালেন আর কি, প্রডিউসার, সেই প্রডিউসার তিনি আমাদের মহিলা কমিশনের মাথা ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের লোক। তাকে কোনোভাবে বাঁচানোর চেষ্টা হচ্ছে কিনা সেই বিষয়ে তদন্ত হওয়া উচিত। সংখ্যালঘু বা মতুয়া বা আদিবাসী বহু মানুষের বাদ গেছে, তাদের ভবিষ্যৎ কি দাঁড়াবে? এ বিষয়ে নির্বাচন কমিশন বলতে পারবে আপনাদের। মতুয়া যারা গেছে, এই তো তাদের ব্যাপারে বলতে পারি, সিএ এর মাধ্যমে তাদের নাম ভবিষ্যতে উঠে যাবে, সিএ তে ফর্ম ফিল আপ করে তারা নাগরিকত্ব পাবেন। আদিবাসীদেরও তাই। মুসলিম যদি হয়, যারা ভারতীয় মুসলিম, তাদের নামও ঢুকে যাবে, যারা ভারতীয় মুসলিম নয় তাদের নাম ঢুকবে না। এতে এই ভোটে কি তৃণমূল বলছে কোনো প্রভাব পড়বে না? আপনারা কি বলছেন? এই যে যারা বাদ গেছে তাদের বলছে প্রভাব পড়বে না, যাদের নাম বাদ গেছে, যাদের নাম বাদ গেছে তারা তৃণমূল বলছে কোনো প্রভাব পড়বে না, আপনারা কি বলছেন? সরব হয়েছিল এদের জন্য। দেখুন, প্রভাব পড়বে কি পড়বে না সেটা তো মুখ্যমন্ত্রী কথাতেই বুঝতে পারছেন, মুখ্যমন্ত্রীর মাথা কেমন গরম হয়ে গেছে বুঝতে পারছেন কিনা। আমরা সুষ্ঠু ভোট চাইছি, ইলেকশন হোক, সময় মতো ইলেকশন হোক, এবং নির্বাচন কমিশন ঠিক করুক কে ভোট দিতে পারবে আর কে ভোট দিতে পারবে না, কারণ এটা নির্বাচন কমিশনেরই এখতিয়ার, আমার আপনার এখতিয়ার নেই। এটা আমাদের অধিকার আছে, আমরা যারা ভারতীয় নাগরিক, আমাদের অবস্থান স্পষ্ট, ভারতীয় নাগরিকরা যেন ভোট দিতে পারে। যেখানে অনেক বেশি লোকের নাম বাদ গেল, তারা তো ওই ভোট দিতে পারবে না এই নির্বাচনে। নির্বাচন কমিশন এই বিষয়ে আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত জানাবে। আর বলছি রাজ্য দাদা, এই যে প্রশাসন ব্যর্থ হলে কি করতে হয় সেটা আমি জানি। মোথাবাড়ি কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের অবজারভেশন এসেছে, এটা আরেকবার প্রমাণ করলো যে আমাদের রাজ্যের প্রশাসন হচ্ছে দলদাস, তারা অকর্মণ্য, তাদের এফিসিয়েন্সি বলে কিচ্ছু নেই, দাঙ্গা সামলানোর কোনো এক্সপার্টাইজ তাদের নেই। এটা যদি উত্তরপ্রদেশ হতো না, দেখতেন 5 মিনিটে ফাঁকা হয়ে যেত, সব কিচ্ছু থাকতো না। আমরা দেখাবো কিভাবে করতে হয়। কিন্তু অন্যান্য